ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টুডিওর। তো তোমরা সবাই কেমন আছো আর তোমাদের পড়াশোনা কেমন চলছে? মানে অন্যান্য সাবজেক্টগুলোও কেমন চলছে? আমি ফিজিক্যাল সায়েন্স তোমাদের পড়াই, ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্টটা আমি তোমাদের পড়াই। আর বাকি যেগুলো যেমন ধরো বেঙ্গলি, ইংলিশ কেমন চলছে, বাংলা কেমন পড়াশোনা চলছে, ইংলিশ পড়াশোনা কেমন চলছে, ম্যাথ কেমন চলছে, বেসিক যেটা মানে একদম মেন যেটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ম্যাথের উপর কিন্তু এখন থেকে খুব ভালোভাবে জোর দাও। ম্যাথের উপর কোনো ভয় করার দরকার নেই। ভয় ভয় কাটানোর জন্যই তো রয়েছে স্টুডিয়ারের টিচাররা তো রয়েছেন, তো সমস্যার কিছু নেই। ম্যাথ, তারপরে কি আছে, ইতিহাস, ইতিহাস কেমন চলছে, ভূগোল কেমন চলছে, সব সাবজেক্টগুলো ঠিকঠাক চলছে তো? চলো তাহলে শুরু করা যাক আমার সাবজেক্ট অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স। ওকে, তো আজকে যে আমি যেটা পড়াবো পরিবেশের জন্য ভাবনা, অর্থাৎ আজকে একটু পরিবেশ নিয়ে ভাববো, পরিবেশের জন্য কিছু ভাববো। তো পরিবেশের জন্য কিছু ভাবার আগে তোমাদের জন্য কিছু ভেবে ভাবা যাক। দেখো, তো তোমাদের জন্য মানে তোমাদের কথা ভেবেই করা হয়েছে দিগন্ত ব্যাচ। এই দিগন্ত ব্যাচটা টোটালি ফ্রি একটা ব্যাচ, ক্লাস 10-এর এই ব্যাচটা। তো এই ব্যাচটায় সবাই এনরোল করবে প্রত্যেকেই। ওয়েবসাইটে গিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে কিন্তু সবাই এনরোল করে নেবে। কেমন? চলো তাহলে স্টাডিয়ার মেক স্টাডি ইজিয়ার। তো ইজি করে দিই তাহলে, এই যে আজকের যে টপিকটা পরিবেশের জন্য ভাবনা, ওটাকে আমি আজকে ইজি করে দেবো। কেমন? চলো, পরিবেশের জন্য ভাবনা। দেখো, পরিবেশের অংশ আমরা প্রত্যেকেই কিন্তু পরিবেশেরই অংশ। তো এই পরিবেশের অংশ হয়ে থাকলেই হবে না, পরিবেশের উপরেও আমাদের কিছু দায়বদ্ধতা এবং কর্তব্য থাকে। ওকে, তো সেইটা আমাদের পালন করতেই হবে। তো তার জন্য পরিবেশকে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে আমাদের যে দূষণগুলো ঘটছে সেই দূষণগুলোকে কিভাবে কমানো যায়, বিশ্ব উষ্ণায়ন কিভাবে কমানো যায়, তো এইগুলো কিন্তু একটু ভাবতে হবে। বা কোনটা করা ঠিক কোনটা করা ঠিক নয়, এইগুলোও কিন্তু একটু জানতে হবে, শিখতে হবে, ভাবতে হবে এবং বৈজ্ঞানিক উপায়ে সব কিছুর সমাধান করতে হবে। কেমন? চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমে রোড ম্যাপ দেখে নিই, যে পুরো যে চ্যাপ্টারটা যে এগোবো তার একটা রোড ম্যাপ। প্রথমে আমি ইন্ট্রোডাকশন পার্ট দেবো, তার অর্থাৎ কিছু বলবো এই যে যে বায়ুমণ্ডল, এই যে এই পৃথিবীর যে বায়ুস্তর, বা পৃথিবীর যে সব কিছু যা আছে বর্তমানে, যে গ্যাসগুলো রয়েছে সেগুলো কিভাবে কি এলো পৃথিবীতে, তার একটা ধারণা আমি দেবো। তারপরে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করব। তারপরে গ্রিন হাউস এফেক্ট, জীবাশ্ম জ্বালানি, বিকল্প শক্তি, কয়লা খনির মিথেন গ্যাস, এইগুলোই তোমাদের কিন্তু মেন ইম্পর্টেন্ট কিন্তু পার্ট। কেমন? তো চলো, তো যাওয়ার আগে আমাদের সাবস্ক্রিপশনের ব্যাপারে বলে নিই। ফ্রি সার্ভিস আমাদের যেগুলো রয়েছে, ওয়ান শট ভিডিওজ, চ্যাপ্টার ওয়াইজ লেকচার্স, ক্লাস নোটস পিডিএফ, এগুলো সব ফ্রিতে পাবে। ইলাইট সাবস্ক্রিপশনে যে সুবিধাগুলো রয়েছে, ডেইলি লাইভ ক্লাসেস, ডেইলি প্র্যাকটিস পেপার, স্পেশাল ক্লাসেস, ডাউট ক্লিয়ারিং সেশনস, ডেইলি কুইজার্স, এভরি স্টাডি মেটেরিয়ালস, উইকলি টেস্ট সিরিজ। ওকে, তো চলো শুরু করা যাক। ইন্ট্রোডাকশন পার্টে দেখো, অর্থাৎ এই যে একটা স্তর আছে, মেন্টাল স্তর, মানে পৃথিবীর মেন্টাল স্তর আছে। প্রথমে উপরের যে স্তরটা এটাকে বলা হয় ক্রাস্ট, তারপরে মিডিলের যে স্তরটা এটাকে বলা হয় মেন্টাল। তো এই মেন্টাল স্তর, তারপরে যে স্তরটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আউটার কোর, তারপরে হচ্ছে ইনার কোর। ইনার কোরের তাপমাত্রাটা সবচেয়ে বেশি হয়, তারপরে আউটার কোরের, তারপরে মেন্টাল নয় মেন্টল। ওকে, মেন্টাল ভাবো না আবার, মেন্টল। ওকে, তো ক্রাস্ট, তারপরে উপরে সব থেকে যে উপরে যে স্তরটা আছে সেটা হচ্ছে ক্রাস্ট, ক্রাস নয় ক্রাস্ট। ওকে, তো চলো, এগুলো যেমন একদম, এগুলো একটু গুলিয়ে ফেলো না বা ভুলভাল বলো না, কখনো ক্রাস বলে দিও না, ক্রাস্ট। ঠিক আছে? তারপরে মেন্টল, এটা ঠিক করে বলবে, মেন্টল। ওকে, তো তারপর আউটার কোর, ইনার কোর। ঠিক আছে? তো এগুলো যেগুলো বললাম মজা করেই বললাম, এগুলো সিরিয়াসলি নেবে না। ঠিক আছে? তো নেক্সট, এই যে ম্যান্টল যে স্তরটা দেখতে পাচ্ছ, এই স্তরটা থেকে কি হয়েছিল না, অঞ্চল থেকে যে নির্গত পদার্থ গ্যাস আকারে বিস্তৃত হয়ে গিয়েছিল। গ্যাস আকারে বিস্তৃত হয়ে আমাদের যে বায়ুমণ্ডলটা বর্তমানে সেটা কিন্তু সৃষ্টি হয়েছে। বোঝা গেছে? তো এই গেল তাহলে ইন্ট্রোডাকশন পার্ট। এবার তাহলে চলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে নিই। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দুটো বিষয়ের উপর ভিত্তি করে মূলত করব। আরও অনেক কিছুর উপর ভিত্তি করে করা যায়, আপাতত দুটো বিষয়ের উপর ভিত্তি করেই করব, কারণ মেজর
পার্ট তোমাদের মানে সিলেবাসটাই মেনলি কিন্তু এই দুটো পার্ট কি আছে, কেমন? তো দেখো উচ্চতা ও উষ্ণতার ভিত্তিতে যে শ্রেণীবিভাগ সেখানে আছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, এই সমস্ত যে স্তরগুলো সব রয়েছে এগুলো উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে। তারপর রাসায়নিক গঠন অনুসারে আছে দু রকম, একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হেটেরোস্ফিয়ার। এটা নিয়ে খুব বেশি কথা হয়তো বলবো না, শুধু এটাই জেনে রাখবে হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার। ওকে, তো একটা আছে হোমোস্ফিয়ার, হোমোস্ফিয়ার হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। ওকে, এইগুলো হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে। এবারে প্রশ্ন যে হোমোস্ফিয়ার কোনটাকে বলবো আর হেটেরোস্ফিয়ার কোনটাকে বলবো, অর্থাৎ সমমণ্ডল, হোমোস্ফিয়ার, হোমো মানে সম, সমমণ্ডল আর বিষমমণ্ডল, বাংলায় যদি বলি সমমণ্ডল আর বিষমমণ্ডল। দেখো মানে অনুপাতটা মানে সর্বত্র সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, রাসায়নিক যে উপাদানগুলো সেগুলো সমস্ত জায়গাতে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটাকে বলা হয় হোমোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ার কোনগুলো, যেগুলো বিষমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, হয়তো কোথাও ঘনত্বটা 50 গ্রাম পার সেমি কিউ, সেমি কিউ নয় মিটার কিউ বা কিমি কিউ যাই হোক দিতে পারি, তো এরকম ধরে নাও না, এরকম একটা ধরো, এরকম হয়তো একটা ঘনত্ব। তারপরে ধরো কোথাও হয়তো ঘনত্বটা আছে 500, আবার কোথাও হয়তো 5, এই সংখ্যাটাই কোথাও হয়তো 5, মানে এরকম ভাবে আছে, কোথাও এইরকম ঘন, কোথাও আবার এরকম ঘন, কোথাও আবার আরো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই রকম ব্যাপারটা যেটা এখানে হয়তো আবার ঘন, এখানে আবার এরকম ব্যাপারটা, এটা হচ্ছে কি না বিষমমণ্ডল অর্থাৎ হেটেরোস্ফিয়ার। আর হোমোস্ফিয়ার সব জায়গায় সমানভাবে আছে, একদম সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অণুগুলো আর কি, যে রাসায়নিক পদার্থগুলো আর রয়েছে উপাদানগুলো সেগুলো সমানভাবে রয়েছে। তো এটা হচ্ছে হোমোস্ফিয়ার, বোঝা গেছে? ওকে, তো চলো এবারে উচ্চতা এবং উষ্ণতার ভিত্তিতে শ্রেণীবিভাগটা করি, স্তর বিন্যাসটা করি। প্রথমে দেখো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার অর্থাৎ ট্রপোস্ফিয়ারের বাংলা নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। ওকে, প্রথমে দেখো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার মানে বাংলায় কি বলছি, ক্ষুব্ধমণ্ডল। ক্ষুব্ধমণ্ডল, ক্ষুব্ধমণ্ডল। ক্ষুব্ধ মানে কি, বিক্ষুব্ধ মানে রাগী, একটু রাগী আর কি। তো এইটা এইভাবে মনে রাখবে, তাহলে কি এই স্তরটাই ঝড় বৃষ্টি বজ্রপাত সমস্ত কিছু প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এই স্তরেই হয়। ওকে, তো এই স্তরের উচ্চতাটা দেখো, হাইটটা এই যে সমুদ্র পৃষ্ঠ থেকে 7 থেকে 16 কিলোমিটার, 7 থেকে 16 কিলোমিটার পর্যন্ত, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 7 কিলোমিটার থেকে 16 কিলোমিটার এই উচ্চতা পর্যন্ত আছে ট্রপোস্ফিয়ার। মানে এইটা সব জায়গায় কিন্তু সমান নেই, মানে মেরু অঞ্চলে একরকম উচ্চতা, তারপরে ধরো আমাদের নিরক্ষীয় অঞ্চলে একরকম উচ্চতা, বিভিন্ন অঞ্চলে কিন্তু এই উচ্চতাটা বিভিন্ন হয়। তো ভূপৃষ্ঠ থেকে মোটামুটি ধরে নিতে পারি 7 থেকে 16 কিলোমিটার, বোঝা গেল? এই উচ্চতাটার মধ্যে রয়েছে ট্রপোস্ফিয়ার। তো এই ট্রপোস্ফিয়ারে কি হয়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা হ্রাস পায় যদি, তাহলে গ্রাফটা আঁকি কিরকম, উচ্চতা বাড়ছে, উষ্ণতা কি হচ্ছে, হ্রাস পাবে, উষ্ণতা আস্তে আস্তে কমছে। এই দিকটা উষ্ণতা টেম্পারেচার দিই, এদিকটা উচ্চতা, এদিকটা হাইট। তাহলে উচ্চতা যত বাড়ছে উষ্ণতা তত কমছে, তাহলে গ্রাফটা কিরকম হবে, ট্রপোস্ফিয়ারের উচ্চতা উষ্ণতার গ্রাফটা এইরকম হবে না, বোঝা গেছে? ওকে, তাহলে ট্রপোস্ফিয়ার
যে স্তরটা রয়েছে সেইটা সম্বন্ধে সব কিছু ধারণা ক্লিয়ার হলো। এবারে এখানে টেম্পারেচারটা একটু বলে নিই। এখানে টেম্পারেচার 15 থেকে -56 পর্যন্ত হয়। 15 থেকে 15 ডিগ্রি থেকে মাইনাস 15 ডিগ্রি থেকে -56 ডিগ্রি, -56 ডিগ্রি। তো এই তাপমাত্রাটা কিন্তু এই স্তরে দেখা যায়। তাহলে 15 ডিগ্রি থেকে 56 ডিগ্রি, অর্থাৎ এই দিক থেকে এইদিকে কি হয়, কমে ক্রমশ। তাহলে একটা তাপমাত্রা বলা যাবে না, -15 ডিগ্রি থেকে -56 ডিগ্রি পর্যন্ত এরকম কমে যায়। তো এই গেল তাহলে ট্রপোস্ফিয়ার সম্বন্ধে যা যাবতীয় সব কিছু। এই এই হ্রাসের হারটা যদি বলি, প্রতি 1 কিমিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে। প্রতি 1 কিমি বাড়লে, উচ্চতা 1 কিমি বাড়বে, 6.5 ডিগ্রি করে টেম্পারেচার কমবে। বুঝা গেছে? তো বোঝা গেছে সব কিছু এখানে মোটামুটি। আর এখানে দেখো -56তে যে উষ্ণতাটা স্থির হয়, সেই জায়গাটাকে বলা হয় ট্রপোপজ। এই যে দেখতে পাচ্ছ ট্রপোপজ। এখানে পজ কেন বলা হয়? পজ মানে থামা। তুমি এই যে ভিডিওটা দেখছো, পজ বলে একটা অপশন আছে, মানে ইউটিউবে ওই যে এরকম চিহ্নটা থাকে, এই যে এরকম যে চিহ্নটা থাকে, এটা মানে কি? পজ। এখানে ক্লিক করলেই পজ হয়, তাই তো, থেমে যায়। তো এটাই হচ্ছে ট্রপোপজ, মানে ট্রপোস্ফিয়ারের যে অংশে, ট্রপোস্ফিয়ারের উপরে, একদম উপরে কি হয়, ট্রপোস্ফিয়ারের উপরে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে এই জায়গাটায়, এই ট্রপোপজ যে জায়গাটা, এখানে উষ্ণতা স্থির থাকে। কত ডিগ্রিতে? -56 ডিগ্রিতে স্থির হয়ে যায়। ওই জন্য এই জায়গাটাকে বলা হয় ট্রপোপজ। বোঝা গেছে? ওকে। আর এটা কত হয়? 10 থেকে 16, 10 থেকে 16 কিমি উচ্চতা কি থাকে না, ট্রপোপজ অবস্থান করে। বোঝা গেল? তারপরে আসা যাক স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, এটার বাংলা নাম হচ্ছে শান্তমণ্ডল। শান্তমণ্ডল, শান্তমণ্ডল, শান্তমণ্ডল। এই স্তরটাই কি হয়? এই স্তরটাই কোনো ঝড়, বৃষ্টি, বজ্রপাত কিন্তু কিছুই হয় না। সেই জন্য এই স্তরে জেট প্লেন চলাচল করে। এই 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 ঝড়, বৃষ্টি, বজ্রপাত কিছু হয় না বলে। ওকে। আর ভূপৃষ্ঠের সাপেক্ষে তাহলে কত? ভূপৃষ্ঠের সাপেক্ষে নয়, মানে সমুদ্রতলের সাপেক্ষে এটা 50 কিমি পর্যন্ত উচ্চতাটা হয়। 50 কিমি পর্যন্ত উচ্চতা হয় সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে। ওকে, ঠিক আছে। আর এর ঊর্ধ্বসীমাকে কি বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা স্ট্র্যাটোপজ। এই জায়গাটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। এখানেও একইভাবে উষ্ণতাটা স্থির থাকে। আর এখানে উষ্ণতা কত? -56 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -2 ডিগ্রি, -56 থেকে -2 ডিগ্রি। তাহলে এইখানে দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু বাড়তে থাকে, এখানটায় স্থির থাকে। এই ট্রপোপজ অংশটা টুকুন স্থির থাকে, তারপরে আবার কি হয়, এভাবে কিন্তু বাড়তে থাকে। বোঝা গেল? ওকে। তারপরে আসা যাক মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি হয়? মেসোস্ফিয়ার এটা সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে 80 কিমি পর্যন্ত উচ্চতা। এটা হচ্ছে মেসোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর। এখানে উষ্ণতা কিন্তু খুব কম, মানে মহাকাশ থেকে যে উল্কাগুলো আছে সেগুলো কিন্তু এখানে পুড়ে ছাই হয়ে যায়, কারণ এখানটা প্রচুর ঠান্ডা। ওকে। তার আগে একটা বলে নিই, এই যে এই জায়গাটাকে বলা হয় ওজোন স্ফিয়ার, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের মধ্যেই থাকে ওজোন স্ফিয়ার। এই জায়গাটা ওজোন স্তর। এই ওজোন স্তর নিয়ে পরে আমি আসছি, একটু পরেই আমি ওজোন স্তর নিয়ে বিস্তৃত আলোচনা করছি। ওকে। তো এই গেল তাহলে মেসোস্ফিয়ার, বায়ুমণ্ডলের শীতলতম স্তর। তারপরে এখানে উষ্ণতাটা হয় -2 থেকে -92, মানে অনেকটাই কিন্তু কম। -2 থেকে -92, এই জায়গাটাকে বলা হয়, এই উষ্ণতাটা কিসের মধ্যে থাকে? মেসোস্ফিয়ার। ওকে। এর ঊর্ধ্বসীমাকে বলা হয় মেসোপজ, এখানে উষ্ণতাটা স্থির থেকে যায়। ওকে। তারপর আসা যাক আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, এই অংশে এটার উচ্চতাটা কত? বা সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে 500 কিমি পর্যন্ত উচ্চতা হচ্ছে থার্মোস্ফিয়ারের। তাহলে এখানে গ্রাফটা কীরকম হবে?
এখানে তো স্থির থাকলো, স্ট্র্যাটোপজে স্থির থাকলো, তারপরে আবার কি হচ্ছে না কমতে থাকছে, কমতে থাকছে। ওকে, তারপরে আবার এখানে মেসোপজে স্থির থাকবে, আবার থার্মোস্ফিয়ারে কি হয় না বাড়তে থাকে আস্তে আস্তে। ওকে, তারপর আবার এটা বাড়তেই থেকে যায়, বাড়তেই থাকে বাড়তেই থাকে। ওকে, ঠিক আছে। এবার দেখো থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। এখানে কি হয় না বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, অর্থাৎ এখানে ধরো একটা রেডিও স্টেশন আছে, এই রেডিও স্টেশনের যে তরঙ্গটা, এই তরঙ্গটা এই থার্মোস্ফিয়ারের স্তরে প্রতিফলিত হয়ে কোনো একটা রেডিও কেউ হয়তো শুনছে এখানে, সেইখানে একটা টাওয়ারে যে, সমুদ্রের উপর যদিও টাওয়ার থাকে না, এখানে ধরো একটা টাওয়ার আছে, তো সেখানে যে সিগন্যালটা পৌঁছায়। ওকে, তো যেমন ধরো এইগুলোর কিন্তু মেগা হার্টজ মানে তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু প্রচুর হয়, যেমন ধরো 98.3 মির্চি এফএম, তারপর 100.2 এই যে আকাশবাণী কলকাতা, এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো কিন্তু অনেক বড়, রেডিওর যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো অনেক বড় হয়, সেগুলো সব আয়নোস্ফিয়ার থার্মোস্ফিয়ার স্তর থেকে প্রতিফলিত হয়। তাহলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তর থেকে না থার্মোস্ফিয়ার থেকে। তো থার্মোস্ফিয়ারের উষ্ণতাটা যদি দেখি, লক্ষ্য করি আমরা, থার্মোস্ফিয়ারের উষ্ণতাটা -92 থেকে ওকে -92 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে উষ্ণতার পার্থক্য কিন্তু প্রচুর, কোথায় -92 কোথায় 1200 ডিগ্রি, তো উষ্ণতার পার্থক্য প্রচুর। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর এটা থার্মোস্ফিয়ার। এখানে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এগুলো কিন্তু সব স্থাপন করা হয়, বোঝা গেছে। তারপর আসা যাক ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার এই আয়নোস্ফিয়ারের উপরেই থাকে ম্যাগনেটোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের যেখানে উষ্ণতাটা স্থির থাকে এটাকে বলা হয় থার্মোপজ। ওকে, তো এর উচ্চতা 500 থেকে প্রায় 5000 বলছি 1500, মানে এর উপরেও এখনো 1000 কিলোমিটার, 1000 কিলোমিটারের মতন থাকে এই স্তরটা। ওকে, তো এর উষ্ণতা 1200-রও বেশি, 1200 ডিগ্রির উপরে তাপমাত্রা হয়। তো এখানে মূলত হিলিয়াম, হাইড্রোজেন, নিয়ন এই সমস্ত গ্যাসগুলো থাকে। এটা হচ্ছে গেল তাহলে এক্সোস্ফিয়ার, ঠিক আছে। ওকে, তো এখান থেকে একটা প্রশ্ন আছে কিরকম, যে উচ্চতার সঙ্গে উষ্ণতার লেখচিত্রটি দেখাও। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধির লেখচিত্রটি দেখাও। তো এই লেখচিত্রটা কিভাবে আঁকবে, এইরকম আঁকবে, এইটা আঁকতে হবে। ছবিটা যেমন পারবে তেমন আঁকবে, এত পাহাড় পর্বত আঁকার কোনো দরকার নেই, শুধু এই গ্রাফটা ঠিকঠাক আঁকলেই হবে। ওকে, এই যে এই গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা ঠিকঠাক এঁকে দেবে, ঠিক আছে। ওকে ওকে, এবারে দেখো ওজোন স্তরে ওজোন গ্যাসের ভারসাম্য কিভাবে রক্ষা হয়, অর্থাৎ কিভাবে উৎপন্ন হয় আবার কিভাবে ধ্বংস হয়। তো এইভাবে কিন্তু প্রক্রিয়াটা চলতে থাকে, ঠিক আছে। প্রথমত দেখো উৎপত্তি কিভাবে হয়। প্রথমে একটা অক্সিজেন অণু সূর্যালোকের উপস্থিতিতে ইউভিসি এর উপস্থিতিতে, ইউভিসি হচ্ছে কম তরঙ্গ বিশিষ্ট আল্ট্রাভায়োলেট রশ্মি। তো এটা কি করে, দুটো জাইমান অক্সিজেনে পরিণত করে, অক্সিজেনকে জাইমান অক্সিজেনে বিয়োজিত করে। এই জাইমান অক্সিজেন আরও একটা O2 এর সঙ্গে এই জাইমান অক্সিজেন যুক্ত হয়ে উৎপন্ন করে O3। আবার এই O3টা পরে কি করে, আরও একটা জাইমান অক্সিজেনের সঙ্গে O3টা আবার একই সূর্যালোক আর ইউভিবি অর্থাৎ বেশি তরঙ্গ বিশিষ্ট আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে
O2 অর্থাৎ অক্সিজেন গ্যাস আর জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। ওকে, তো এই জাইমান অক্সিজেন আবার আর একটা O3 সঙ্গে এই জাইমান অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হয় 2O2। বোঝা গেল? আবার যে O2টা উৎপন্ন হলো এটা আবার সূর্যালোকের উপস্থিতিতে কি হবে, একইভাবে বিক্রিয়াটা কি হবে, চলতে থাকবে। মানে এই যে O2 উৎপন্ন হবে, O2 থেকে O3, O3 থেকে O2, এই যে এই যে কনভারসেশনটা চলতেই থাকবে। অর্থাৎ O3 থেকে O2 আবার O2 থেকে O3, এই যে কনভারসেশন, এই যে পরস্পর যে চেঞ্জ, এটা তো চলতেই থাকবে। ফলে কি হবে, ভারসাম্য বজায় থাকবে। এই যে ইকুইলিব্রিয়াম, এই যে ভারসাম্য, সাম্যাবস্থা কিন্তু বজায় থাকবে। ওকে, এটা তাহলে 2O3 যদি দিয়ে দিই, এটা যদি 3O2, তাহলেই ব্যালেন্স হয়ে গেল, তাই তো? তো এই প্রক্রিয়াটা চলতে থাকবে। কেমন? ঠিক আছে, চলো এবার ওজোন স্তরের ক্ষয় কিভাবে হয়। ওজোন স্তরের ক্ষয়ে সাহায্য করে মূলত সিএফসি, অর্থাৎ আমাদের যে রেফ্রিজারেটর বা কোল্ড স্টোরেজ থেকে যেটা নির্গত হয় বেশি পরিমাণে, সিএফসি। তারপরে জেট প্লেন থেকে কি নির্গত হয়, NO2। এগুলোই কিন্তু ওজোন স্তরের মূলত ক্ষয় করে। সিএফসি ওটার নাম, ওই রাসায়নিক পদার্থটার নাম, ওটার সংকেত কি, CFCl3। CFCl3 কি হয়, অতিবেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে CFCl2 আর উৎপন্ন হয়, তার সাথে ক্লোরিন র্যাডিক্যাল। এই ক্লোরিন র্যাডিক্যালটা O3 এর সঙ্গে রিঅ্যাকশন করে উৎপন্ন হয় ClO, এটাও র্যাডিক্যাল থাকে, আর O2। আবার এই ClO আরও একটা, এই র্যাডিক্যালটা O3 এর সঙ্গে, র্যাডিক্যাল মানে সে বিক্রিয়া করতে চাইবে সবসময়, O3 এর সঙ্গে রিঅ্যাকশন করে আবার ক্লোরিন র্যাডিক্যাল উৎপন্ন হবে, আর উৎপন্ন হবে 2O2। বুঝা গেল? আবার এই ক্লোরিন র্যাডিক্যালটা আবার বিক্রিয়া করতে থাকবে, এইভাবে কিন্তু ক্ষয়টা চলতেই থাকবে। বুঝা গেল? ওকে, তো এটা তুলে নাও, একটু মুছে দিচ্ছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, আমি একটু মুছলাম। তারপরে দেখো NO কিভাবে বিক্রিয়া করে, দেখো NO ধরো O3 এর সঙ্গে বিক্রিয়া করছে, উৎপন্ন হবে কি, NO2 প্লাস O2। ওকে, আবার ধরো NO2 O3 এর সঙ্গে বিক্রিয়া করছে, উৎপন্ন হবে NO প্লাস 2O2। ওকে, তো এইভাবে কিন্তু ওজোন স্তরের ক্ষয় হতে থাকে। তারপরে দেখো পরিবেশে ওজোন স্তরের কি গুরুত্ব আছে। পরিবেশে ওজোন স্তরের গুরুত্বগুলো দেখে নাও। যে ইউভিবি যেটা বলছি, ইউভিবি মানে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে আল্ট্রাভায়োলেট রশ্মিটা, আমাদের কোষের যে ডিএনএ, কোষে তো ডিএনএ থাকে, আমাদের কোষের ডিএনএ থাকে, ডিএনএ আরএনএ অনেক কিছু অঙ্গাণু থাকে, তার মধ্যে ডিএনএ এই টার্মটা মনে রাখবে, এগুলো হচ্ছে কিওয়ার্ড দিয়ে মনে রাখবে, তাহলে কিন্তু ভালো মনে থাকবে। ডিএনএ মনে রাখলে পরীক্ষায় লিখতে পারবে যে ডিএনএ তো ক্ষতি করে তাহলে। ওকে, তো ডিএনএ দ্বারা শোষিত হয়, আর ডিএনএ যদি শোষণ করে তাহলে কি হয়ে যাবে না, ত্বক পুড়ে যাবে, আমাদের যে চামড়া সে পুড়ে যায়, তার ফলে কি হয় না, সৌরদগ্ধ অর্থাৎ সানবার্ন, এটাও একটা কিওয়ার্ড। তাহলে ডিএনএ শোষণ করে ইউভিবি কে, তার ফলে কি হয় না, ত্বক পুড়ে যায়, সেটাকে কি বলা হয়, সানবার্ন। ওকে, চলো তারপরে দেখো আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে কিছু প্রাণী আছে যাদের প্রজনন ক্ষমতা হ্রাস পায়। তাহলে প্রজনন ক্ষমতা মনে রাখবে, প্রজনন ক্ষমতা হ্রাস পায়। ওকে, সবার নয়, কিছু প্রাণী আছে যাদের প্রজনন ক্ষমতা হ্রাস পায়। নেক্সট, তারপরে দেখো
সালোক সংশ্লেষ, উদ্ভিদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সেটা ব্যাহত হবে। তার ফলে কি হয়ে যাবে, উদ্ভিদের বৃদ্ধির হার কমে যাবে এবং পরে পরে উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাবে আস্তে আস্তে অনেকদিন পরে। ঠিক আছে, চলো এরপর আসা যাক গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্টটা কি? এই যে ওকে একটু গ্রিন হাউস জিনিসটা কি আগে একটু বলে নিই। যেগুলো মেরু অঞ্চলে যে দেশগুলো থাকে সেখানে কাঁচের ঘর তৈরি করে হয়, চাষবাস করা হয়, যাতে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি কাঁচের ঘরে প্রবেশ করতে পারে, কিন্তু সেইটা যখন প্রতিফলিত হওয়ার পর বৃহৎ তরঙ্গ রূপে কাঁচের দেয়ালে ধাক্কা মারে তখন কিন্তু আর বেরিয়ে যেতে পারে না। তার ফলে কি হয় না, এর মধ্যে রশ্মির সংখ্যা বাড়তে থাকে এবং তার ফলে কি হয় না, কাঁচের ঘরের ভিতরে উষ্ণতা বৃদ্ধি হতে থাকে। আর উষ্ণতা বৃদ্ধি হলে কি হবে, উষ্ণতাটাই তো দরকার যে কোনো কৃষিকাজের জন্য। তার ফলে এইখানে কিন্তু ওই সমস্ত অঞ্চলে কৃষিকাজ করা কিন্তু সম্ভব হয়। বোঝা গেল? সেরকম পৃথিবীটাকেও যদি ওরকম একটা কাঁচের ঘরের মতো কল্পনা করা যায়, তাহলে এখানে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কি রশ্মি এসে পড়লো ভূপৃষ্ঠে, তারপরে এটা যখন প্রতিফলিত হলো এটা বড় তরঙ্গ দৈর্ঘ্য রূপে গেল, তারপরে এখানে কিন্তু এমনিতে মহাশূন্যে ফিরে যেতে পারতো, কিন্তু এখানে যে গ্রিনহাউস গ্যাসগুলো যেগুলো আছে পৃথিবীতে সেগুলো একটা স্তর সৃষ্টি করে ফেলেছে। সেই গ্রিনহাউস গ্যাসের যে স্তরটা সে কি করছে, এই রশ্মিগুলোকে শোষণ করছে, এই আইআর রে, ইনফ্রারেড রশ্মি। তো আইআর রে কি করছে না, আইআর রে এই রেকে এই সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলো শোষণ করে নিচ্ছে। আর এই শোষণ করে নেওয়ার ফলে কি হচ্ছে না, এইগুলো তাপমাত্রা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখতে পারছে তাপটাকে। এই গ্যাসগুলো গরম হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গ্যাসগুলো তাদের মধ্যে তাপটাকে রাখতে পারছে। তারপরে কি করছে না, তাপটাকে বিকিরণ করছে। যখন না ধরে রাখতে পারবে কি করবে, বায়ুমণ্ডলে বিকিরণ করবে। আর বায়ুমণ্ডলে বিকিরণ করলে কি, বায়ুমণ্ডল উত্তপ্ত হবে। বোঝা গেল? বায়ুমণ্ডল উত্তপ্ত হতে থাকবে, তার ফলে কি হয়ে যাবে না, বিশ্ব উষ্ণায়ন। বোঝা গেছে? তাহলে বিশ্ব উষ্ণায়ন, এবার আসা যাক বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন কি বোঝা গেল? তাহলে গ্রিনহাউস এফেক্টের ফলেই তো বিশ্ব উষ্ণায়ন হচ্ছে আলটিমেটলি, তাই না? তাহলে গ্রিনহাউস এই যে গ্রিনহাউস প্রভাবটা যে সৃষ্টি হচ্ছে, তাহলে গ্রিনহাউস প্রভাবটাকে কিভাবে আমরা কমাতে পারবো সেটা নিয়ে আগে একটু বলে নিই। কারণ পরিবেশের জন্য সচেতন হতে হবে আমাকে, শুধু জানলেই হবে না যে গ্রিনহাউস এফেক্টটা কি, গ্রিনহাউস এফেক্টটা কিভাবে কমাতে হবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। এই যে জীবাশ্ম জ্বালানি যেগুলো, অর্থাৎ পেট্রোল, তারপরে হচ্ছে কয়লা, এই সমস্ত যে জীবাশ্ম জ্বালানি সেগুলোর ব্যবহার কিন্তু কমাতে হবে, সেগুলোর ব্যবহার একটু কমাতে হবে। তারপর অপ্রচলিত শক্তি যেগুলো, যেমন সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, এইগুলোর ব্যবহার একটু বাড়াতে হবে। ওকে, তারপর ফ্রেয়ন, সিএফসি, এইগুলো যে সমস্ত যন্ত্রাংশ থেকে উৎপন্ন হয় সেই যন্ত্রগুলোকে বা যন্ত্রাংশগুলোকে একটু কম পরিমাণে ব্যবহার করতে হবে, অন্তত ব্যবহার 50% হলেও কমাতে হবে। বোঝা গেছে? ওকে, তো চলো বিশ্ব উষ্ণায়ন কি দেখে নিই আগে। বিশ্ব উষ্ণায়ন কি সেটা তো বললামই। গ্রিনহাউস মূলত কিন্তু বিশ্ব উষ্ণায়নের মূল কারণ কিন্তু এই গ্রিনহাউস এফেক্ট। বোঝা গেছে? বিশ্ব উষ্ণায়নের মূল কারণ যদি আমি বলি গ্রিনহাউস এফেক্ট, তাহলে এই গ্রিনহাউস এফেক্টের ফলেই ক্রমাগত যত বাড়ছে বিশ্ব উষ্ণায়ন তত বাড়ছে। আর প্রতি বছর প্রায় 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর গড় তাপমাত্রা কিন্তু বাড়তে থাকছে। বোঝা গেছে? ওকে, তো এর প্রভাবে কি কি হতে পারে দেখো। এর প্রভাবে সাইক্লোন, টর্নেডোর এগুলোর গতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তারপর 2 নম্বর যে ক্ষতিটা হবে, পৃথিবীর যে গড় তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে। আর তাপমাত্রা যদি বৃদ্ধি পায় এই 2 থেকে 4 ডিগ্রি, এটা বাড়তে বাড়তে যখন অনেক হয়ে যাবে, মরু অঞ্চলের মেরু অঞ্চলের যে মরুভূমির সংখ্যা বৃদ্ধি পাবে, এটা তো অবশ্যই। আর যেটা বৃদ্ধি পাবে, মেরু অঞ্চলে যে বরফগুলো সেগুলো গলতে থাকবে, গলে সেগুলো কোথায় পড়বে, সমুদ্রে পড়বে। আর সমুদ্রে পড়লেই কি হবে, সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে। আর সমুদ্রের জলতল বৃদ্ধি পেলেই মানে ভূগর্ভ, মানে ভূগর্ভ নয়, ভূপৃষ্ঠ, মানে ভূপৃষ্ঠের কিছু অংশ কি হয়ে যাবে, মানে ভূমিভাগের কিছু অংশ সমুদ্র গর্ভে চলে যাবে। আর তার ফলে কি হয়ে যাবে, মানে জনবসতি, কিছু পরিমাণ জনবসতি ধ্বংস হবে।
অনেক মানুষ সমুদ্রের তলায় চলে যাবে, তাই না? তো এই সমস্ত ক্ষতিগুলো হতে থাকবে। তারপরে 3 নম্বর যে প্রভাবটা পড়বে, সমুদ্র জলের যে কার্বন ডাই অক্সাইডের যে শোষণ ক্ষমতা সেটা কমে যাবে, বোঝা গেছে? তার ফলে কি হয়ে যাবে না, দূষণের পরিমাণ বাড়বে। ওকে, চলো এবার আসা যাক জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানিটা কি? জীবাশ্ম জ্বালানি কি, ধরো অনেক অনেক বছর আগে কখনো হয়তো পৃথিবীতে কোনো বিপর্যয় ঘটেছিল, সেই বিপর্যয়ের ফলে ভূপৃষ্ঠের যে যারা সেই সময়ে যারা ছিল বসবাস করত, যে সমস্ত প্রাণী উদ্ভিদ যা কিছু ছিল, সেগুলো কি হয়েছে না ভূগর্ভে চলে গেছে, মানে মাটির নিচে চলে গেছে। এবং সেখানে গিয়ে কি হয়েছে না, শিলার যে চাপ এবং ভূগর্ভের যে চাপ এবং তাপে সেগুলো কি হয়েছে, ক্রমে রাসায়নিক পরিবর্তন হয়ে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এই সমস্ত বিভিন্ন জ্বালানিতে কিন্তু রূপান্তরিত হয়েছে। এসব জ্বালানিগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। বোঝা গেছে জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি? ওকে, তো চলো এবার তাপন মূল্যের ব্যাপারে আসি। তাপন মূল্য বলতে একটা যে কোনো জ্বালানি কতটা ভালো বা কতটা খারাপ সেটা কিন্তু তার তাপন মূল্য দিয়েই বিচার করা যায়, বোঝা গেছে? তাপন মূল্যের একক সিজিএস একক ক্যালোরি পার গ্রাম, আর এসআই একক হচ্ছে জুল পার কেজি, জুল পার কেজি। আর জুলের এসআই একক, জুল যেটা শক্তি, তার এসআই একক কি ক্যালোরি, তাই না? তাপ, তাপ এক প্রকার শক্তি, এটা তাপের একক, তাপের সিজিএস একক কি ক্যালোরি, আর ভরের সিজিএস একক কি গ্রাম। তাহলে জুল পার কেজি, ক্যালোরি পার গ্রাম, এগুলো কি তাপন মূল্যের একক, বোঝা গেছে? তো এই গেল তাহলে তাপন মূল্যের ব্যাপারে। আর জীবাশ্ম জ্বালানি কি সেটা আমি আলোচনা করলাম। নেক্সট, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের কি প্রয়োজনীয়তা আছে? দেখো, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখো, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে আর সভ্যতার যে অগ্রগতি হচ্ছে, তার ফলে কি না বর্তমানে উদ্বেগজনক হারে এই জীবাশ্ম জ্বালানির যে ভান্ডার, জীবাশ্ম জ্বালানির যে মজুদ, সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, বোঝা গেছে? এর ফলে শক্তি সংকটের সৃষ্টি হবে একসময়, বুঝলে? নেক্সট, তারপরে যে সমস্যাটা রয়েছে, সমস্যাটা হবে যদি সংরক্ষণ আমরা না করতে পারি, বিশ্ব উষ্ণায়ন ঘটতে পারে, বুঝা গেছে? জীবাশ্ম জ্বালানি অধিকতর ব্যবহার করলে গ্রিন হাউস গ্যাসগুলো তৈরি হবে। গ্রিন হাউস গ্যাস যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, NO2, এইগুলো সৃষ্টি হবে। এবারে আরেকটা জিনিস বলে নিই, প্রধান গ্রিন হাউস গ্যাস কিন্তু কার্বন ডাইঅক্সাইড। তো এই কার্বন ডাইঅক্সাইড, তারপরে NO2, এগুলো সবই গ্রিন হাউস গ্যাস। তো এই গ্রিন হাউস গ্যাসগুলো যত পরিমাণ উৎপন্ন হবে তত কিন্তু বিশ্ব উষ্ণায়ন বাড়বে। অর্থাৎ কি, গ্রিন হাউস গ্যাস বাড়লে, গ্রিন হাউস এফেক্ট বাড়লে বিশ্ব উষ্ণায়ন বাড়তে থাকবে, এটা একটা সমস্যা। তো এই জন্য কিন্তু সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ কম ব্যবহার করতে হবে, ব্যবহার কমিয়ে দেওয়া চলবে না, একবারে না করলে মানুষ বাঁচবে কি করে, কিন্তু একটু কমাতে হবে, কেমন? আচ্ছা, কিছু পরিমাণ কি জীবাশ্ম জ্বালানিকে মজুদ রাখতে হবে। মজুদ রাখতে হবে কারণ কি, কারণ হঠাৎ করে যদি কখনো শেষ হয়ে যায় তখন তো সমস্যা, তো এগুলোর ভান্ডার তো সীমিত। আর সেই জন্য কি করা হবে না, নবীকরণযোগ্য যে শক্তিগুলো সেগুলোর ব্যবহার বাড়াতে হবে। যেমন ধরো বায়ু শক্তি, তারপরে সৌরশক্তি, এগুলো কিন্তু সূর্যের আলো কোনোদিন শেষ হয়ে যাবে না, বা বায়ু প্রবাহ যেখানে হয় সেখানে কিন্তু কোনোদিন বন্ধ হয়ে যাবে না। তারপরে ধরো জোয়ার ভাটা, ওটা হতেই থাকবে, ওগুলো শেষ হয়ে যাবে না। তো ওইগুলোর ব্যবহার কিন্তু ক্রমান্বয়ে বাড়াতে হবে এবং তার কিছু প্রচারও করতে হবে, যে যাতে মানুষ এই সমস্ত শক্তিগুলোর ব্যবহারকে একটু বাড়ায়, কেমন? চলো এবার দেখো স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন, এই যে ছবিটা দেখলেই ভালো করে বুঝতে পেরে যাবে। ছবিটা দেখলেই বুঝতে পারবে। দেখো নিচে একটা ছবি আছে, নিচে একটা জগৎ, উপরে একটা জগৎ, দুটোই উন্নয়ন, উপরেও একটা উন্নয়ন, নিচেও একটা উন্নয়ন। দুটো উন্নয়নের মধ্যে তফাৎ দেখো, একটা উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মকে লক্ষ্য রেখে, আর নিচে যে উন্নয়নটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে লক্ষ্য রেখে নয়, সরি। তো ওখানে দেখো, এখানে যেখানে গাড়ি করে যাতায়াত করা হচ্ছে, খুব কম দূরত্ব, গাড়ি করে যাতায়াত তো বেশি দূর আমরা সাইকেলে যেতে পারবো না, এটা ঠিক, কিন্তু একটু মাছ কিনতে গেলেও গাড়ি নিয়ে যেতে হবে, মানে 4 হুইলার নিয়ে যেতে হবে এমন কোনো কিন্তু মানে নেই, তো সেটা সাইকেল নিয়েও যাওয়া যায়। তো উপরে দেখো সেই উন্নয়নটা, আর নিচে দেখো উন্নয়নটা, দুটো উন্নয়নের তফাৎ দেখে নাও, বোঝা গেছে? আর নিচে দেখো কি উৎপন্ন হচ্ছে, তাপবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, আর উপরে দেখো বায়ুকল আছে,
বায়ু শক্তি উৎপন্ন হচ্ছে, সৌর শক্তি উৎপন্ন হচ্ছে, বোঝা গেছে? ওকে। আর নিচে দেখো বাড়িটা, আর উপরে দেখো বাড়িটা, বোঝা গেছে? আর উপরের মেঘগুলো দেখো আর নিচের মেঘগুলো দেখো, নিচের মেঘগুলো কিন্তু দূষিত মেঘ, কিন্তু উপরের মেঘগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন মেঘ, বোঝা গেছে? এই যে দুটো উন্নয়নের তফাৎ নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। স্থিতিশীল উন্নয়নের একটা ছোট সংজ্ঞা, ছোট্ট ডেফিনেশন। কি ডেফিনেশন? তেমন কিছু না। কি বলছে স্থিতিশীল উন্নয়ন? যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি বা কৌশলের সুদক্ষ প্রয়োগের মাধ্যমে বর্তমান জীবনযাত্রার মান উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানব জাতির সার্বিক উন্নয়ন করা যায়, সেটাকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন। বোঝা গেছে? আশা করি ছবিটা দেখেও বুঝতে পেরেছো অনেকটা। বোঝা গেছে? ঠিক আছে। স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলো কি কি এবার দেখে নাও। মূল লক্ষ্য কি না, ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর সামর্থ্যকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানো। বর্তমান প্রজন্মের চাহিদাটাও মিটবে, আর এবং কি হবে না, ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতিও হবে না। বোঝা গেছে? এটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য। ঠিক আছে। তারপরে স্থিতিশীল উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ কি কি নিতে হবে। পদক্ষেপ এই যে ছবিটা দেখলেই বুঝতে পারবে। কি না, যানবাহন একটু কম ব্যবহার করতে হবে, দিয়ে গণপরিবহনে অংশগ্রহণ করতে হবে। যেমন প্রাইভেট কারের ব্যবহার একটু কমিয়ে যেগুলো গণপরিবহন রয়েছে, যেমন ধরো বাস, ট্রেন, মেট্রো, এসবের ব্যবহারগুলো একটু বেশি করতে হবে। ওকে। তারপরে যেটা করতে হবে যে বেশি গাড়ি না চালিয়ে সাইকেলেও যেই জায়গাগুলো যাওয়া যায় সেই জায়গাগুলো যাওয়া যেতে পারে। তারপর অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, এগুলোর ব্যবহার একটু বেশি পরিমাণে বাড়াতে হবে। ওকে। তারপরে বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। এগুলো হচ্ছে স্থিতিশীল উন্নয়নের পদক্ষেপ। বোঝা গেছে? ঠিক আছে। নেক্সট, বিকল্প শক্তিগুলো, যেগুলো অপ্রচলিত শক্তির কথা যেগুলো বলছিলাম, এইগুলো ব্যবহার করলে কি হয়, এগুলোতে পরিবেশ দূষণ কম হয়, খরচ কম হয়। ঠিক আছে। আর এগুলো পুনর্নবীকরণযোগ্য, এগুলো কোনোদিন শেষ হয়ে যাবে না। এই যে বায়ু শক্তি, বায়ু কলটাকে ঘুরে দিচ্ছে, তারপরে কিন্তু বায়ুটা শেষ হয়ে যাচ্ছে না, বায়ুটার কোনো ক্ষতি হচ্ছে না, বায়ু কিন্তু আবার আসবে। তো এগুলো সব পুনর্নবীকরণযোগ্য শক্তি। এবং অপ্রচলিত শক্তি মানে প্রচলিত নয়, এই অপ্রচলিতটাকে কিভাবে প্রচলিত করা যায় সেটাই কিন্তু আমাদের দায়িত্ব নিতে হবে। বোঝা গেছে? সেইটাই আমাদেরকে ভাবতে হবে। ঠিক আছে। তো দেখো, প্রথমত সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়োগ্যাস, বায়োফুয়েল, এগুলোই তোমাদের সিলেবাসে রয়েছে। তো দেখো সৌরশক্তি দেখো, সোলার প্যানেল থাকে, সোলার প্যানেলে সূর্যরশ্মি এসে পড়ে এবং সেখান থেকে ওখানে থাকে সিলিকন ভ্যালি, মূল থাকে সিলিকন ভ্যালি। আর সিলিকন ভ্যালির তারপরে আরও অনেক সিস্টেম থাকে। তো সেখান থেকে ব্যাটারি চার্জ হয়, সেই ব্যাটারি চার্জটাকে আলো জ্বালাতে ব্যবহার করা হয়। সেগুলো স্ট্রিট লাইটে ব্যবহার করা হয়, বাড়িতেও ব্যবহার করে। তারপর সোলার হিটার, সোলার কুকার, সোলার ড্রায়ার, অনেক কিছুই এখন বর্তমানে ব্যবহার করা হয়। তো এইভাবে সৌরশক্তি ব্যবহার করা হয় এবং উৎপন্ন করা হয়। বুঝা গেছে? ওয়াটার হিটারও হয়, মানে জল গরম করতেও কাজে লাগে। ঠিক আছে। তো এবার দেখো সৌরশক্তি বোঝা গেল। নেক্সট আসি বায়ুশক্তি। বায়ুশক্তি বলতে বায়ু কল থাকে, বায়ু কলের সাহায্যে মোটর ঘোরানো হয়, টারবাইন ঘোরানো হয় এবং টারবাইন ঘোরার পরে কি হয় না, বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এইভাবেও কাজে লাগানো যায় বায়ু শক্তিকে। ঠিক আছে। বায়ুর যে শক্তিটাকে ওইভাবে কাজে লাগানো যায়। এর জন্য কিন্তু বায়ুর যে মিনিমাম যে গতিবেগ, সেটা হওয়া ন্যূনতম গতিবেগ 15 কিমি/আওয়ার। এটা প্রশ্ন আছে যে বায়ুকল ঘোরার জন্য বা বায়ু শক্তি উৎপন্ন করার জন্য বায়ুর সর্বনিম্ন গতিবেগ কত হওয়া দরকার? 15 কিমি/আওয়ার। ওকে। ঠিক আছে। তো রাস্তাঘাট আলোকিত করার জন্য, তারপর শস্য সংরক্ষণের জন্য, গুদামের শীততাপ নিয়ন্ত্রিত করার জন্য, অর্থাৎ গুদামের ভিতরটাকে ঠান্ডা রাখার জন্য এই বায়ুকল কিন্তু ইউজ করা হয়। বুঝা গেছে? ঠিক আছে। নেক্সট দেখো ভূতাপ শক্তি।
ভূতাপ শক্তি কি হয়, কিরকম একটু মানে উৎপন্ন কিভাবে হয় এটা একটু দেখে নাও ভালো করে। ওকে, তো দেখো ভূগর্ভে কি আছে, লাভা আছে। লাভা না ম্যাগমা? ম্যাগমা, তাই তো। ভূগর্ভে আছে ম্যাগমা, এবং তার উপরে কোনো হয়তো জলাশয় আছে, জলাধার আছে। সেই জলাশয়ের যে জলটা কি হচ্ছে, টকবক করে ফুটছে। এখানে যে জলটা আছে সেটা টকবক করে ফুটছে। তার ফলে কি হচ্ছে না, এই জলটাকে এখানে চাপ দেওয়া হচ্ছে, এখানে কম্প্রেসারে করে ইনজেক্ট করা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, এবং চাপ দেওয়ার ফলে এই দেয়াল বেয়ে এটা কোথায় যাচ্ছে, এখানে যাচ্ছে, পাইপের মাধ্যমে এখানে যাচ্ছে। আবার এখান থেকে চাপ দেওয়া হচ্ছে। তারপরে কি হচ্ছে, এখানে জলটা ক্রমাগত কি হচ্ছে, জলটা রান করছে। এই যে গরম জলটা এই পাইপের মধ্য দিয়ে ফ্লো করে এখানে আসছে, এখানে এসে এক্সচেঞ্জ করছে এটার সাথে এক্সচেঞ্জ হচ্ছে। তাপটা শুধু এক্সচেঞ্জ হচ্ছে, এর মধ্যে কিন্তু জলটা কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, হিট এক্সচেঞ্জ হয়ে এই যে বাষ্পটা এটা কোথায় যাচ্ছে, এই বাষ্পটা টারবাইন ঘোরাচ্ছে। টারবাইন ঘোরানোর ফলে এই টারবাইন জেনারেটর ঘোরার পরেই টারবাইন মানে জেনারেটর, এটা ঘোরার ফলে কি হয়ে যাচ্ছে না, তাপ মানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, পাওয়ার পাওয়া যাচ্ছে। বুঝা গেছে? তো এইভাবে কিন্তু ভূতাপ শক্তি উৎপন্ন হয়। ওকে, তারপরে জোয়ার ভাটা শক্তি দেখো। জোয়ার ভাটা শক্তি কি করা হয় না, সমুদ্রের নিচে এই কংক্রিটের ব্লককে প্রবেশ করানো হয়, এবং এখানে এই যে ঢেউটা আছে, সেই ঢেউটা এই চাকাগুলোকে ঘোরায়, এই পাখাগুলোকে ঘোরাতে থাকে। এটা টারবাইন বলতে পারি, এই টারবাইনটাকে ঘোরায় এবং এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। বোঝা গেছে? ওকে, তারপরে দেখো বায়োগ্যাস। এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এটা একটা বায়োগ্যাস উৎপন্ন হচ্ছে এখানে। তো ওকে, তো এখানে কি দেওয়া হয় না, জৈব বর্জ্য পদার্থের যে মিশ্রণ এখানে ঢালা হয়। জৈব বর্জ্য পদার্থগুলোকে এখানে ঢালা হলো, এখান দিয়ে নেমে এলো, দিয়ে এখানে প্রবেশ করলো চেম্বারে। এই চেম্বারে প্রবেশ করার ফলে এখানে পৌঁছলো, এখানে পৌঁছে যাওয়ার পরে যে গ্যাসটা উৎপন্ন হবে, সেই গ্যাসটা এই পাইপ দিয়ে নির্গত হবে, এখান দিয়ে নির্গত হলো। তারপরে যেটা পড়ে রয়ে গেল সেটা এখান দিয়ে এই ট্যাঙ্কে এসে জমা হবে। এটা নিষ্ক্রিয় বজ্র আধার, এখানে এসে জমা হবে। এটাকে বলা হয় পাচন কক্ষ, মানে এখানে পাচিত হয়। এই যে সমস্ত বর্জ্য পদার্থগুলো এখানে পাচিত হবে, এই জন্য এটাকে বলা হয় পাচন কক্ষ। ঠিক আছে, এরপরে আসা যাক বায়োফুয়েল। বায়োফুয়েল বলতে কি বোঝানো হয় দেখো, কি বোঝানো হয় বায়োফুয়েল বলতে, বায়োইথানল, বায়োডিজেল, গ্রিন ডিজেল, বায়োইথার, এগুলো সব বায়োফুয়েল। তো আমরা মূলত পড়বো দুটো জিনিস নিয়ে, বায়োইথানল আর হচ্ছে বায়োডিজেল। বায়োইথানলটা কি? বায়োইথানল শর্করা স্টার্চ সমৃদ্ধ, অর্থাৎ আখ থেকে প্রাপ্ত যে চিনি, ঝোলা গুড়, ভুট্টা, এগুলোকে সন্ধান প্রক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন করা হয়, সেটাই হচ্ছে ইথানল। তোমাদেরকে জৈব রসায়ন পড়িয়েছি, জৈব রসায়নের ভিডিওটা প্লে লিস্টে রয়েছে, তোমরা গিয়ে কিন্তু দেখে নেবে। কেমন, ইথানলটা কি বুঝতে পারি যাবে। তো ঠিক আছে, তো বায়ো ইথানল এটা একটা অ্যালকোহল, এই অ্যালকোহলটা উৎপন্ন করা হয়। বর্তমানে ভারত এইটা রপ্তানিতে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে, এই ইথানল রপ্তানিতে। বিভিন্ন যেই সমস্ত দেশগুলোতে তেল পাওয়া যায়, মানে ক্রুড অয়েল যেগুলো যে সমস্ত দেশে পাওয়া যায়, সেই সমস্ত দেশে
ভারত থেকে কি নিয়ে যাওয়া হয়, এই ইথানল নিয়ে যাওয়া হয়। ভারতে যে আখ উৎপন্ন হয় সেই আখের অনেকটা পরিমাণ উৎপন্ন হয়, সেই আখের কিছু পরিমাণকে পচিয়ে দেওয়া হয়, তার ফলে কি হয় সেখান থেকে ইথানল পাওয়া যায়। সেই ইথানল কিন্তু ওই তেলটাকে পরিশোধন করতে কিন্তু কাজে লাগে, ওই ক্রুড অয়েলকে পরিশোধন করতে কাজে লাগে। তো বিশ্ববাজারে এর কিন্তু প্রচুর একটা ডিমান্ড আছে, বোঝা গেছে? ঠিক আছে, তারপর দেখো বায়োডিজেল। হ্যাঁ, বায়ো ইথানল আরেকটা জায়গায় ব্যবহার করা হয়, মানে গ্যাসোলিন বা পেট্রোলের সঙ্গে মিশিয়ে যানবাহন চালানো যায়। একে পাওয়ার অ্যালকোহল বলে। ইউএসএ, তারপরে ব্রাজিল, এই সমস্ত দেশে কিন্তু এই 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 বায়ো ইথানলের ব্যবহার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, বোঝা গেছে? মানে ডিজেলের সাথে নয়, পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে দেওয়া হয়, দিয়ে ব্যবহার করা হয় গাড়িতে। মানে 90% ধরো নেওয়া হলো পেট্রোল, তার মধ্যে 10% বায়ো ইথানল মিশিয়ে দেওয়া হলো, তার ফলে কি হলো না, পেট্রোলটা একটু কম লাগলো। তো এইভাবেও কিন্তু ব্যবহার করে গাড়ি চালানো যায়, বোঝা গেছে? ঠিক আছে, ব্রাজিল, ইউএসএ, এই সমস্ত দেশে এটার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলা হয় পাওয়ার অ্যালকোহল। ঠিক আছে, নেক্সট বায়োডিজেল। বায়োডিজেলটা কি দেখো, বায়োডিজেল উদ্ভিজ্জ তেল অর্থাৎ প্রাণীর চর্বি থেকে রাসায়নিক প্রক্রিয়ায় বায়োডিজেল তৈরি করা হয়। তারপর জ্যাট্রোফা গাছের বীজ থেকেও কিন্তু বায়োডিজেল তৈরি করা যায়। ঠিক আছে, তারপরে এই ডিজেল কি হয়, জেনারেটর চালাতে কাজে লাগে। তারপর খনিজ ডিজেলের সঙ্গে মিশিয়ে ডিজেল ইঞ্জিন যুক্ত যে যানবাহন, তার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এই বায়োডিজেল। ঠিক আছে, নেক্সট কয়লা খনির মিথেন গ্যাস। কয়লা খনির মিথেন গ্যাস অর্থাৎ কোল বেড মিথেন, এই কয়লা খনির মিথেন গ্যাসকে বলা হয় সুইট গ্যাস, কারণ এতে বিষাক্ত কোনো H2S গ্যাস প্রচুর বিষাক্ত গ্যাস, সেটা কিন্তু এখানে থাকে না, মানে এই কয়লা খনির মিথেন গ্যাসের মধ্যে থাকে না, সেই জন্য এটাকে বলা হয় সুইট গ্যাস। সুইট গ্যাস মানে মিষ্টি নয়, মানে খেতে মিষ্টি লাগে, সেই জন্য সুইট গ্যাস বলে না। সুইট গ্যাস এই জন্যই বলা হয় কারণ বিষাক্ত H2S গ্যাস থাকে না। এটা কিভাবে সংগ্রহ করা হয় দেখো, এখানে কয়লা, ওকে, এখানে কয়লা আছে, কয়লা খনিতে কয়লা আছে। এবারে এখানে হয়তো জল জমে আছে, তাহলে একটা মোটা পাইপকে প্রবেশ করানো হচ্ছে, সেখানে একটা জায়গায় পাইপকে প্রথমে প্রবেশ করানো হচ্ছে, সেখান থেকে কি করা হচ্ছে না, এই জলটাকে বের করে নেওয়া হচ্ছে। জলটাকে বের করে নিলে কি হবে, এখানে সাবমার্সিবল পাম্প আছে, সাবমার্সিবল পাম্প দিয়ে জলটাকে বের করে নেওয়া হচ্ছে। জলটাকে বের করে নিলে কি হবে না, এখানে চাপ কমে যাবে। এখানে যখন চাপ কমে যাবে তাহলে এর ভাঁজে ভাঁজে যে মিথেন গ্যাসটা রয়েছে, চাপ কমলেই কি হবে, সেটা এখানে আসবে, তাই তো? এখানে জলটা চাপ দিয়ে রেখেছিল, ততক্ষণ কিন্তু কয়লার ভাঁজে ভাঁজে মিথেন ছিল। তো জলটাকে যখনই বের করে দেওয়া হবে সাবমার্সিবলের সাহায্যে, তখন কি হয়ে যাবে, এখান থেকে মিথেনটা আসবে। এবার মিথেন গ্যাস আসবে, এই মিথেন গ্যাসটা এই পাইপ দিয়ে এখান দিয়ে মিথেন নির্গত হবে, বোঝা গেছে? তাহলে এটা দিয়ে কি বের করা হচ্ছে, জলটাকে বের করে দেওয়া হচ্ছে, আর এখান দিয়ে মিথেন গ্যাস পাওয়া যাচ্ছে, বোঝা গেল? ওকে, তো এইভাবে কিন্তু কয়লা খনির মিথেন গ্যাসকে সংগ্রহ করা হয়। মিথেন হাইড্রেট থেকে মিথেন হাইড্রেট হচ্ছে আগুনে বরফ, মানে দেখতে বরফের মতো কিন্তু আগুনে বরফ, আগুন জ্বলে, মানে খুব গরম। ঠিক আছে, তো এর যে স্ট্রাকচারটা, সেটা ছবিটাও দেখতে পাচ্ছ, আর এই যে দেখতে পাচ্ছ আগুন জ্বলছে, তো এই জন্য এই মিথেন হাইড্রেটকে বলা হয় আগুনে বরফ। এখান থেকে কিভাবে মিথেন সংগ্রহ করা হয়, ধরো মিথেন হাইড্রেটের সংকেতটা একটু বলে নিই তার আগে। ওকে, মিথেন হাইড্রেটের সংকেতটা দেখে নাও, 4CH4। মিথেনের সঙ্গে জলের যে কেলাস, মূলত মিথেন থাকে, মিথেনের সঙ্গে জলের অণু থাকে 3H2। মিথেনের সঙ্গে জলের অণু আছে, অর্থাৎ এটা একটা কেলাস আকারে থাকে, দেখতেই পাচ্ছ এটা একটা কেলাস, তো কেলাস আকারে আছে। তো এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত। ঠিক আছে, তো এটার মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হবে, কার্বন ডাইঅক্সাইড ইনজেকশনে চালনা করা হয় এর মধ্যে,
কার্বন ডাইঅক্সাইড ইনজেক্ট করা হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন চালনা করা হয় তখন কার্বন CO2 হাইড্রেট, অর্থাৎ এই CO2 এর সাথে এই হাইড্রেটটা চলে আসবে 23H2, আর উৎপন্ন হবে CH4 গ্যাস। কি পড়ে থাকবে তাহলে? CH4 পড়ে থাকবে, বাকি CH4 গ্যাস হিসাবে, মিথেন গ্যাস হিসাবে নির্গত হবে। বোঝা গেল তাহলে? ওকে, তো এই ছিল তাহলে তোমার আজকের ক্লাস। তো আমাদেরকে ফলো করতে পারো ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, ইনস্টাগ্রামে। তো ফেসবুকে পেজটাকে ফলো করবে এবং লাইক করবে, ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করবে, ইউটিউব থেকে যদি তুমি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ইনস্টাগ্রামের পেজগুলোকে ফলো করবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তুমি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো, লাইক করবে, আর কোনো জায়গায় ডাউটস থাকলে কমেন্টস করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী আপডেটগুলো তোমার কাছে পৌঁছে যায়। আর স্টুডিয়ার, আমাদের যে স্টুডিয়ার অ্যাপ রয়েছে সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। তো তারপরে সাবস্ক্রিপশনের ব্যাপারে বলে নিই। এখানে ফ্রি সার্ভিস যেগুলো রয়েছে, ওয়ান শট ভিডিওজ, চ্যাপ্টার ওয়াইজ লেকচার্স, ক্লাস নোটস PDF, আর সাবস্ক্রিপশন, এলাইট সাবস্ক্রিপশনে যেগুলো রয়েছে ডেইলি লাইভ ক্লাসেস, ডেইলি প্র্যাকটিস পেপার্স, স্পেশাল ক্লাসেস, ডাউট ক্লিয়ারিং সেশনস, ডেইলি কুইজেস, এভরি স্টাডি ম্যাটেরিয়ালস, উইকলি টেস্ট সিরিজ। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের অন্য একটা কোনো টপিক নিয়ে। ওকে, তো প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টাডি আর মেক স্টাডি ইজিয়ার।